আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি পল্লবী। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এডিসি নির্বাচনের ফল পর্যালোচনার বিজেপির বৈঠক। সোনামুড়ায় সেবা পলিক্লিনিকের উদ্বোধন, স্বাস্থ্য পরিষেবায় নতুন সংযোজন। মাটির ধসে চাপা পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু, শোকে ভেঙে পড়ল পরিবার। গোমাতার সম্মান অভিযান নিয়ে আগরতলায় সাংবাদিক সম্মেলন, দেশ জুড়ে কর্মসূচির ঘোষণা। কাঠালিয়ায় বিরল শাকার মাছ ঘিরে কৌতূহল, ভিড় জমালেন সাধারণ মানুষ। 64 লাখ কাণ্ডে দক্ষিণ জেলা ডিএফওর বাড়িতে ভিজিলেন্সের তল্লাশি। গরমে ক্লান্ত পথচারীদের পাশে ইস্কন, আমবাসা হাটে শরবত বিতরণ। এখন সংবাদ বিস্তারিত। এডিসি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করতে আগরতলা বিজেপির প্রদেশ কার্যালয় কুশাভাও ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৈঠকে নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং ভবিষ্যতে সংগঠনগত কৌশল নিয়ে মত বিনিময় হয়। পাশাপাশি এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়েও আলোচনা হয়। এই বিষয়গুলিকে ঘিরে দলের অবস্থান এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে নেতারা মতামত দেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং মানুষের আস্থা বজায় রাখতে দল নিরন্তর কাজ করে যাচ্ছে। বিভিন্ন ইস্যুতে মানুষের স্বার্থকে সর্বাগ্রে রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে এবং আগামী দিনে দলের কর্মসূচি নির্ধারণে এই বৈঠকের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা কি সিদ্ধান্ত নিলেন এবং পর্যালোচনা করে কোন বিষয়গুলো বেরিয়ে এলো, আগামী দিনে আপনাদের জন্য কি শুক্রবার সকালে জন্য কি বার্তা দিতে চান? না, আজকে যে পর্যালোচনা হয়েছে এর মধ্যে একটা জিনিস বেরিয়ে এসছে যে আমরা যেভাবে বা লড়াই করেছি এবং আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমাদের এই সিদ্ধান্তের থেকে আমরা এখনো অবিচল। আমরা এইভাবেই আমাদের যে পার্টিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, বিশেষ করে জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং আমরা এখানে পার্টিগতভাবে যে যে জায়গাগুলো আমাদের কমজোর ছিল সেগুলোতে আরো শক্তিশালী করার জন্য আজকে ডিসিশন হয়েছে। তাহলে কি 2028 সালের কারোর সঙ্গে না, এটা তো এখন আমরা কি বলবো, এটা তো আমি বলতে পারবো এই ডিসি নিয়ে বা ডিসি নিয়ে। এবার যখন বিধানসভা আসবে, বিধানসভার সময় বলতে পারবো কি হবে না না। কিন্তু এখন তো যেহেতু বিসি ইলেকশন আসছে, তো সেই নিয়ে আমরা কথা বলছি। বিসি নির্বাচনে আপনারা এডিসি সাধারণ নির্বাচনের মতন একাই লড়াই করবেন? এখন তো আপাতত তো এই ডিসিশন আছে। আজকে সবাই বললো যে আমরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হব এবং শক্তিশালী করব, যেখানে যেখানে আমাদের সমস্যা আছে সেগুলো আমরা দেখব। সোনামুড়ায় স্বাস্থ্য মানচিত্রে যুক্ত হলো এক নতুন ঠিকানা। আধুনিক চিকিৎসা পরিষেবাকে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছে দিতে উদ্বোধন হলো সেবা পলিক্লিনিক, প্যাথোলজি এন্ড মেডিকেল হল। স্থানীয় বাসিন্দাদের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সুবিধা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজন করা হয় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই শিবিরে প্রায় 3 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এখানে সুগার, রক্তচাপ, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা বিনামূল্যে করা হয়। পাশাপাশি উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। দেশের অন্যতম শীর্ষ ডায়াগনস্টিক সংস্থা ডক্টর লাল প্যাথ এর সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হওয়া এই পরিষেবার ফলে এখন থেকে সোনামুড়াতেই আধুনিক প্যাথোলজি পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। এতে রোগীদের দূরে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পলিক্লিনিকের কর্ণধার জানান, সোনামুড়া ও আশেপাশের এলাকার মানুষের জন্য নির্ভরযোগ্য ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করাই তাদের লক্ষ্য। ভবিষ্যতে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার এবং ফার্মেসি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অলিভিয়া দাশগুপ্ত, ডাক্তার মোস্তাফা কামাল, ডাক্তার জাহিরুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্থানীয়দের মতে এই পলিক্লিনিক চালু হওয়ায় সোনামুড়ায় স্বাস্থ্য পরিষেবার এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যারা আর্থিক সংকটে আছে বা আর্থিক কোনো সমস্যা, আমরা তাদেরকে মেডিসিন থেকে শুরু করে 100% আমরা যতটুকু সম্ভব আমরা ওদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করব। আলটিমেটলি আমাদের মিশন এবং ভিশন হচ্ছে আমরা সবাইকে অ্যাটলিস্ট কোনো মেডিকেল সমস্যা যাতে কারো না ভোগে, অ্যাটলিস্ট আর্থিক কারণে। সো আমরা এই জায়গাটা
অন্তত সবাইকে আমরা সুবিধা দানের টার্গেটটা এটা, আমরা টার্গেট আমাদের লক্ষ্য এটাই, মূল উদ্দেশ্য অ্যাটলিস্ট সবাই সমাজের সমস্ত ধরনের মানুষের যাতে বেস্ট অফ বেস্ট হেলথ ফ্যাসিলিটি পেতে পারে, আমাদের লক্ষ্য সেটাই, সে লক্ষ্য নিয়ে আমাদের এখানে নামা। আপনাদেরকে মেডিকেল হলও রয়েছে? হ্যাঁ, আমাদের মেডিসিনের সুবিধা, যে কোনো ধরনের রক্ত পরীক্ষা, রক্ত মলমূত্র কফ, তারপর ডাক্তার, আমাদের কাছে সব ধরনের ডাক্তার আছে এখানে, তো সব স্পেশালিটি ডাক্তার আছে। সো আমরা আপাতত উইকলি ওরা বসবে, সাপ্তাহিক শনি রবিবার বা অন্যান্য দিনে বসবে। তো আমরা আস্তে আস্তে আমরা এটাকে আরও বাড়িয়ে দেবো। হয়তো আমাদের আলটিমেট প্ল্যান হলো আমরা প্রতিদিনই একটা ডাক্তারের সুবিধা রাখবো। মাটির ধসে চাপা পড়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতের নাম রতন ভৌমিক, বয়স 45। ঘটনাটি ঘটেছে রাজনগর বিধানসভা কেন্দ্রের সিদ্ধিনগর তহসিলের একিনপুর এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে নিজের বাড়িতে মাটির কাজ করছিলেন তিনি, সেই সময় আচমকা মাটির ধস নেমে তিনি চাপা পড়ে যান। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম ও প্রশাসনের কর্মীরা। পূর্ত দপ্তরের সহায়তায় ড্রজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিককে উদ্ধার করা হয়, তবে ততক্ষণে তিনি মারা গিয়েছেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। রতন ভৌমিক ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তার অকাল মৃত্যুর ফলে পরিবারটি চরম সংকটে পড়েছে। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে তার সংসার চলতো। ছেলে 5ম শ্রেণীতে এবং মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে। হঠাৎ এই দুর্ঘটনায় স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন এবং সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন। এই ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকাল 11:30 থেকে 12টার মধ্যে একটা খবর পাই যে একিমপুর এলাকাতে একটা লোক নাকি মাটি চাপা পড়েছে। খবর পাওয়ার সঙ্গে আমরা এখানে স্পটে যাই। স্পটে গিয়ে আমরা সত্যতা পাই। তারপরে আমরা পিডব্লিউ থেকে সাহায্য নিয়ে জেসিবি নিয়ে ওই লোকটাকে আমরা উদ্ধার করি। একজন লোক, ওনার নাম রতন ভৌমিক। ওনার স্পটে ওনার মৃত্যু হয়। আমরা ওনার ডেড বডি রিকভারি করেছি। রিকভারি করে আমরা তত্ত্বাগোলা হসপিটালে আমরা পাঠিয়েছি। ওখান থেকে পোস্টমর্টম করার জন্য নিহারনগর হসপিটালে গেছে। তারপর ডেড বডি পরিবারের সদস্যদের হাতে দিয়ে দেওয়া হয়েছে গতকালকে। আর ওনার পরিবারের সদস্যরা পরিবারের 4 জন সদস্য, ওনার এক ছেলে এক মেয়ে। বর্তমান মেয়ে বড়, এবার মেয়েটা ক্লাস 12 পরীক্ষা দিয়েছে এবছর। ক্লাস 5-এ পড়ে ওনার ছেলেটা। কি করতে রতন ভূমি? রতন ভৌমিক ডে লেবার। সরকারিভাবে ওনার কোনো সহযোগিতা? ডিজাস্টার গাইডলাইন অনুযায়ী ওনাকে আমাদের রিপোর্ট আসার পরে ওনার ডেথ সার্টিফিকেটের রিপোর্ট আসবে, ল্যান্ডস্লাইডে ওনার মৃত্যু হয়েছে। তারপর ডিজাস্টার গাইডলাইন যা কভার করে আমরা আমাদের প্রশাসন থেকে ওনাকে ওনার পরিবারের কাছে। জায়গাটা হলো স্যার একিমপুর গ্রাম পঞ্চায়েত, সিদ্ধিনগর গ্রাম পঞ্চায়েত, এই তহসিলের আন্ডারে। গো সুরক্ষা ও গোমাতার প্রতি সম্মান জানাতে দেশ জুড়ে শুরু হতে চলছে এক বিশেষ উদ্যোগ। সেই কর্মসূচিকে সামনে রেখে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন গৌর গোপাল মহারাজ। তিনি জানান, সমগ্র ভারতে গো হত্যা বন্ধ করা এবং জাতীয় স্তরে গোমাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের লক্ষ্যে এই অভিযান নেওয়া হয়েছে। আগামী 27শে এপ্রিল সারা দেশে গোমাতার সম্মান অভিযান পালন করা হবে। তিনি আরো জানান, এই কর্মসূচির অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন জেলায় রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকদের কাছে গোমাতার সুরক্ষা নিশ্চিত করার দাবিতে আবেদন জানানো হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং গো সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 27শে এপ্রিল 2026 গোমাতা সম্মান দিবস উপলক্ষে আমরা ত্রিপুরা রাজ্যের 8টি জেলাতে 23টি সাব ডিভিশনে এবং 45টি সার্কেল অফিসে অর্থাৎ তহসিলে আমরা আমাদের সারা ত্রিপুরা রাজ্যে গো প্রেমিক, গো ভাব এবং সমস্ত সনাতনী ভাইরা যারা আমরা গোমাতার দুগ্ধ পান করেছি, গোমাতার প্রতি আমাদের ঋণ রয়েছে, সেই গোমাতার ডাকে আমাদের এই গোমাতার সম্মান আহ্বান অভিযান যিনি অধ্যক্ষ করছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজের অধ্যক্ষতায় গোমাতা সম্মান আহ্বান অভিযান শুরু হয়েছে সারা ভারতবর্ষব্যাপী এবং প্রধান লক্ষ্য হচ্ছে গোমাতা। সারা ভারতবর্ষে 5,000 তহসিল থেকে
প্রতিটি তহসিলে 5,000 তহসিলে সমস্ত গোপ্রেমী গো ভক্তরা, সমস্ত সনাতনী ভাই ও বোনেরা এই গোমাতা সম্মান আহান অভিযানকে সামনে রেখে সমস্ত ভারতবর্ষের সমস্ত সনাতনী সাধুরা এই একত্রিত ভাবে আমরা গোহত্যা কলঙ্ক থেকে যেন সারা ভারতবর্ষের গোহত্যা কলঙ্ক থেকে যেন আমরা মুক্ত পেতে পারি। বাঙালির খাদ্য তালিকায় মাছ শুধু একটি খাবার নয়, বরং এক আবেগের নাম। প্রতিদিনের বাজারে তাই নানা প্রজাতির মাছ নিয়ে বসেন বিক্রেতারা। তবে সেই চেনা দৃশ্যের মধ্যে মাঝে মাঝে দেখা মেলে কিছু ব্যতিক্রমী চমকের। শনিবার এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল কাঠালিয়া বাণিজ্যিক এলাকায়, সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়কের ধারে। সেখানে উত্তম নমদাস নামে এক মৎস্য ব্যবসায়ীর দোকানে নজর কেড়েছে এক অদ্ভুত আকৃতির বিরল মাছ। ব্যবসায়ীর দাবি মাছটির নাম সাকার মাছ। সাধারণত এই ধরনের মাছ সমুদ্রে বেশি দেখা যায়, তবে আশ্চর্যের বিষয় এই মাছটি মনাই পাথর এলাকায় একটি পুকুর থেকে ধরা হয়েছে। প্রায় 200 গ্রাম ওজনের এই মাছটি দেখতে অনেকের কাছে অস্বাভাবিক ও কিছুটা অরুচিকর বলে মনে হলেও স্বাদে নাকি এটি বেশ সুস্বাদু। সকাল থেকেই কৌতূহলী মানুষের ভিড় জমে ওই মাছটি দেখার জন্য। শেষ পর্যন্ত মাছটি বিক্রি হয়ে গেলেও এলাকায় রয়ে গেছে আলোচনা ও কৌতূহলের রেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সমুদ্র মাছ অনেক পাইছো কোন জায়গায় পুকুরে হয়, এটা আবার কাটার ত্রিপুরা আসিল না। এটা নতুন করে বাংলাদেশ সমুদ্রের লগে নদীর লগে লাইন আছে, বাংলাদেশের লিঙ্ক উঠতে আছে। এরপরে কোন জায়গায় আমরা মনে বাতা চাষ করছি, এটি বাচ্চা দেয় এবং মাটির যে জিনিসটি আছে এই জিনিসকে আহার করে, ওটি অন্য কিছু আহার করলাম। কি নাম তোমার? উত্তম নমদাস, কাটালিয়া বাড়ি, দক্ষিণ মহেশপুর। রেল স্টেশনে 64 লাখ টাকার নগদ উদ্ধার কাণ্ডে এবার তদন্তের গতি আরো বাড়ল। সেই ঘটনার সূত্র ধরে দক্ষিণ জেলার বন আধিকারিক ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের বিলোনিয়ার বাসভবনে হানা দেয় ভিজিলেন্স টিম। শনিবার সকাল প্রায় 10টা থেকে শুরু হয় তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। ভিজিলেন্সের একটি দল এবং ডিসিএম সঞ্জয় শীল উপস্থিত থেকে ডিএফও ও তার বাসভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করেন। সেই সময় বাড়ির নিরাপত্তা কর্মীরাও উপস্থিত ছিলেন। তদন্তের সাথে বাসভবন থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি, সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন, ল্যাপটপ এবং একটি ড্রোন ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, এই মামলায় ঋষ্যমুখ বন বিভাগের এক ফরেস্ট রেঞ্জার, রাজনগর তৃষ্ণা অভয়ারণ্যের এক ফরেস্ট অফিসার সহ আরো কয়েকজনের নাম ও গোপন লেনদেনের যোগসাজশে উঠে আসছে। উল্লেখ্য, কিছুদিন আগে আগরতলা বাধারঘাট রেল স্টেশনে 64 লাখ টাকা সহ ধরা পড়েন দক্ষিণ জেলার ডিএফও গৌরব রবীন্দ্র ওয়াগের মামা। সেই ঘটনার পর থেকেই ডিএফও বর্তমানে নজরদারিতে রয়েছেন বলে জানা যায়। ভিজিলেন্স এখন মূলত তদন্ত করছে এই বিপুল অর্থের উৎস কি এবং কারা এর সঙ্গে যুক্ত। প্রশাসনিক মহলে ধারণা, বন দপ্তরের একাধিক স্তরে যোগসাজশে এই অর্থ লেনদেন হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা আজকে এখানে এলেন বিলোনিয়াতে একটা কেসের ইনভেস্টিগেশনে, আপনাদের তরফ থেকে এই কেসের সম্পর্কে একটু জানতে চাই। এই কেস সম্পর্কে আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা আইসি বোর্ডটা সার্চ করছি এবং কোন জায়গাতে আইসেন স্যার? এখানে ডিএফও রেসিডেন্সি, আচ্ছা, সরকারি রেসিডেন্সি। ডিএফওর নাম স্যার? আমার নাম আছে তো এখানে। আচ্ছা, হ্যাঁ, কিছু ডকুমেন্টসগুলো কিছু সিজ করা আমরা নিয়ে নিছি, ইনভেস্টিগেশন চলছে আর কি। এখন দেখা যাক কি হয়। কেসটি কিছু পাইছেন স্যার? না, কিছু ডকুমেন্টস কিছু না, কিছু ডকুমেন্টস আর ম্যাটেরিয়ালস কি পাইছেন স্যার? ম্যাটেরিয়ালস, এই ডকুমেন্টসগুলো আর কিছু জিনিস, এগুলো এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। গ্রীষ্মের তীব্র তাপদাহে হাসফাস অবস্থা পথচারীদের। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগে এগিয়ে এলো সনাতনী ভক্তবৃন্দ ও স্থানীয়রা। আমবাসা হাট বাজারের দিনে পথচারীদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে লেবু শরবত বিতরণ। এই উদ্যোগের অংশ নেন ইস্কনের কিছু ব্রহ্মচারী এবং আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, তার সহধর্মী ও পুত্র। সবাই মিলে হাটে আগত সাধারণ মানুষকে ঠান্ডা লেবু শরবত খাইয়ে গরম থেকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেন। আজ শনিবার আমবাসা হাট বাজারে প্রচুর মানুষের ভিড় ছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কেনাকাটা করতে আসেন। এই সময় গরমে ক্লান্ত পথচারীরা জল ছত্রে এসে শরবত পান করে স্বস্তি অনুভব করেন। ইস্কনের এক ব্রহ্মচারী জানান, এই ধরনের সামাজিক উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয় এবং যুব সমাজকে অনুপ্রাণিত করে মানুষের পাশে দাঁড়াতে।
স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ গরমের সময় সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে অত্যন্ত গরম এবং আমাদের মন্দিরে আর আমরা কিছু ভক্তরা মিলে এই গরমে সবাইকে একটু জলপান করানোর চেষ্টা করছি। এটা আমাদের সমাজে একটা দৃষ্টান্ত, যাতে আমাদের ছেলেমেয়েরা আগন্ত দিনে ভালো কাজে যুক্ত থাকে এবং সৎ কামে যেন তারা সবসময় থাকে, আর নিজের সংস্কৃতি, নিজের ধর্ম এবং নিজের ঐতিহ্যটাকে তারা সম্মান করে। এই আশা নিয়ে আজকের প্রকল্প। আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।